হ্যালো বন্ধুরা, আজকে আমরা করব সেট নাম্বার 5। তো আজকে সেটাও প্রত্যেক সেটের মতোই 25টা অঙ্ক থাকে। একটা সেট বড় হয়ে গিয়েছিল একটু, ওটাতে 45টা অঙ্ক ছিল। তো বড় বড় সেট তোমাদের ধৈর্য ধরে দেখতে হয়তো অসুবিধা হয়, তার জন্য ভাবলাম 25টার সেটই ভালো। তার জন্য এখন থেকে প্রতিদিন সকাল 9টার মধ্যে তোমরা একটা করে 25টার সেট পেয়ে যাবে। তো চলো দেখো আজকে সেটটা শুরু করি। তোমরা মন দিয়ে দেখবে, অবশ্যই বুঝতে পারবে। যারা একটু অনেকেই বোঝো, যারা একটু কম বোঝো বা যাদের একটু বুঝতে সমস্যা হয়, মানে বোঝো ঠিকই কিন্তু একটু সমস্যা হয়, তারা একদম ক্লিয়ার হয়ে বুঝে যাবে। তো চলো প্রথম প্রশ্ন। এটা সম্ভবত ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই এর মানে কোনো প্রিভিয়াস ইয়ারে কোনো প্রশ্নপত্র। একটি আয়তাকার পাতের দৈর্ঘ্য 48 মিটার। যে আয়তাকার পাত ছিল আমার, তার দৈর্ঘ্য 48 মিটার। তো তার সেট করে নেই। দৈর্ঘ্য কত মিটার দেওয়া আছে? দৈর্ঘ্য দেওয়া আছে 48 মিটার, আর প্রস্থ দেওয়া আছে সরি 48 সেন্টিমিটার। 48 সেন্টিমিটার হবে, আর প্রস্থ দেওয়া আছে 12 সেন্টিমিটার। এবার কি ওই পাতটির থেকে সব থেকে বড় কটি বর্গাকার পাত বের করা সম্ভব? এই যে তুমি দেখতে পাচ্ছ, মানে আমার আয়তাকার যে পাত আছে এর মধ্যে আমাকে যত সম্ভব, মানে সব থেকে বড় যত সম্ভব এইভাবে বর্গাকার পাত আমাকে বের করতে হবে। বর্গাকার পাত আমাকে বের করতে হবে যতগুলো সম্ভব। তো সব মিলিয়ে মানে সব মিলিয়ে কয়টা এমন বর্গাকার পাত বের হবে সেটাই আমাকে বের করতে হবে। দেখো, যখনই কোনো অঙ্কে দেখবে যে সবচেয়ে বড় বর্গাকার পাত বের করতে হবে, তো প্রথমে যে সংখ্যা দুটো দেওয়া আছে, একটা আছে 48, একটা আছে 12। তুমি যদি 48 আর 12 এর গসাগু করো, কি করো? গসাগু। গসাগু কত হবে? 48 আর 12 গসাগু হবে 12। তুমি যে 12টা পাবে সেটা হবে, তুমি যে পাতটা তোমার ভিতরে আঁকতে হবে, মানে যে পাতটা লাগাতে হবে তার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কি? প্রতিটি কি বুঝলে? দৈর্ঘ্য আর প্রস্থের তুমি যদি গসাগু করো, যে মানটা পাবে, যেরকম 48 আর 12 গসাগু করলাম 12 হলো, যে মাপ মানে মানটা পেলাম সেটা কি? সেটা ভিতরে যে সব থেকে বড় যে মাপের বর্গাকার পাত আমি রাখবো তার একটা বাহুর দৈর্ঘ্য 12 পেলাম। এবার আমাকে বের করতে হবে কটি, মানে মানে এমন পাত কয়টা দরকার, মানে পাতের সংখ্যা কয়টা। লিখি দেখো, পাতের সংখ্যা উপরে আমি লিখবো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বাই একটি পাতের ক্ষেত্রফল। কি লিখলাম? উপরে লিখলাম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, নিচে একটি পাতের ক্ষেত্রফল। যদি আমি এটাকে ভাগ করে দেখি পাবো পাতের সংখ্যা, মানে কয়টা পাত আমার প্রয়োজন সেটা আমি পেয়ে যাব। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কত? 48 গুণন প্রস্থ কত? 12 বাই প্রতিটি বাহুর দৈর্ঘ্য, একটি পাতের ক্ষেত্রফল। আয়তাকার মানে ভিতরে যে আমি পাতগুলো আঁকাবো সেগুলো বর্গাকার, আর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সূত্র কি? মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো বাহু স্কয়ার। বাহু স্কয়ার বা বাহু গুণ বাহু। বাহু কত আছে? বাহু বের করলাম আমি 12, তাহলে বাহু গুণ বাহু। একটি পাতের ক্ষেত্রফল কত? একটি পাতের ক্ষেত্রফল বাহু গুণ বাহু। কাটাকাটি করো, 12 12 কাটো, এটা দিয়ে কাটলে হবে 4 12 48 সমান সমান 4। তাহলে আমার সব থেকে মানে বড় কয়টি পাত বের করা সম্ভব? 4টি পাত বের করা সম্ভব। যদি প্রশ্নে চাইতো তোমার যে
তুমি যে পার্টটা রাখবে তার একটা বাহুর দৈর্ঘ্য কত, তার একটা বাহুর দৈর্ঘ্য কত হবে, একটা বাহুর দৈর্ঘ্য হবে 12। যদি চাই তো তুমি যে পার্টটা রাখবে তার ক্ষেত্রফল কত, যদি বাহুর দৈর্ঘ্য 12 হয় তাহলে ক্ষেত্রফল কত হবে, 12 গুণ 12 144। আর যদি তোমার চাই যে কয়টি পাত, পাতের সংখ্যা কয়টি, তোমরা কি করবে, উপরে লিখবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর নিচে লিখবে প্রত্যেকটি পাতের ক্ষেত্রফল, ভাগ করে দিলে কি পেয়ে যাবে, পাতের সংখ্যা। তোমরা কোনো অঙ্কে এমন ভাবে দেখেছো যে এই টাইপের অঙ্ক থাকে, মনে করো টাইলসের অঙ্ক বা টালির অঙ্ক, সেই অঙ্কগুলো এইরকম করেই হয়ে যাবে। নেক্সট, 4,000 টাকার 2 বছরের 400 টাকা সুদ হলে সরল সুদের হার কত? আমরা জানি আইপিটিআর বাই 100, আই সমান সমান পিটিআর বাই 100। আই মানে কত 400 সমান সমান পি মানে কত 4000 গুণ টি মানে কত 2 বছর, আর এর ভ্যালু আমি জানি না, বাই 100। 1 2 1 2 দুটা কাটা, 40 দিয়ে 400 কাটলে হয় 10, 2 দিয়ে 10 কাটলে হয় 5, তাহলে আর এর ভ্যালু হবে 5। তুমি এটাকে মুখে মুখে করতে পারতে, কিভাবে দেখো, 4,000 টাকার সুদ হয় 400 টাকা, তাহলে 4,000 টাকার 400 টাকা কত পার্সেন্ট হয়, মানে 400 টাকা 4,000 টাকার কত পার্সেন্ট হয়, 10%। 400 কে 10 গুণ করলে 4,000 আসবে, তাই তো? তার মানে কি, এই 400 টাকা যে আছে, এই 400 টাকা 4,000 টাকার কত পার্সেন্ট হয়, 10%। এবার যদি 2 বছর হয় 10%, তাহলে 1 বছরে কত পার্সেন্ট, 2 বছরের সুদ যদি 10% হয়, তাহলে 1 বছরের সুদ কত পার্সেন্ট, 5%। তোমরা এইভাবে বের করতে পারতে সুদের হার 5%। নেক্সট, তারপর দেখো, কোন জিনিসের মুদ্রিত দামের উপর 8% ছাড়ের 8% ছাড়ের দাম 2,000 টাকা। মুদ্রিত মূল্য কত? মুদ্রিত মূল্য মানে হচ্ছে প্রিন্টেড প্রাইস, মানে যত টাকা লেখা আছে। মুদ্রিত মূল্য আরেকটা দেওয়া আছে ছাড়, বিক্রয় মূল্যের অঙ্কে আমার দরকার নেই, এই অঙ্কে লেখা ছিল মুদ্রিত মূল্যের দামের উপর 8% ছাড়। যদি মুদ্রিত মূল্য হয় 100%, তাহলে ছাড় হবে কত পার্সেন্ট, 8%। লেখা আছে কি, ছাড়ের দামই 2,000 টাকা, মানে কোন জিনিসের উপর যে দাম লেখা আছে তার উপরে যদি আমি 8% ছাড় দেই, সেই ছাড়ের দামই হয়ে যাবে 2,000 টাকা, মানে পার্সেন্ট। এই 8% অর্থ দেওয়া আছে আমার কত, 2,000 টাকা। 8% ছাড়ের অর্থই 2,000 টাকা। তোমাকে বের করতে হবে কি, তোমাকে বের করতে হবে মুদ্রিত মূল্য কত। মুদ্রিত মূল্য কত ছিল, 100%। তো 100% মানে কত, তাহলে আমার 8%-এর অর্থ বইয়ের 2,000 টাকা। তো আমার, তোমরা অৌকিক নিয়মে করবে এইভাবে যে আমার 1%-এর অর্থ 2,000 বাই 8 টাকা। তো আমার 100%-এর অর্থ কত করবে তোমরা, 2,000 বাই 8, 2,000 বাই 8 গুণ 100 টাকা, তাই তো? তোমরা কাটাকাটি করে দেখবে, 8 দিয়ে যদি তুমি 100 কাটো হয় 12.5, 12.5, 8টা 12.5 100 হয়, বা 12.5টার 8-এ 100 হয়, মনে রাখবে। বা তোমরা তোমাদের মতো কাটাকাটি করে নেবে। এবার 2কে যদি আমি এই 12.5 দিয়ে গুণ করি, তাহলে হবে 12.5 দুগুণ 25, তার পেছনে 1টা 2টা 3টা শূন্য, 1টা 2টা 3টা শূন্য। তাহলে আমাদের মুদ্রিত মূল্য কত ছিল, আমাদের মুদ্রিত ছিল 25,000 টাকা। তারপরে প্রশ্ন, 5% ছাড় দেওয়ার পর কোন দ্রব্যের বিক্রি দাম হয় এত টাকা। 5% ছাড় দেওয়ার পর, মনে করো ধার্য মূল্য বা মুদ্রিত মূল্য তোমরা লিখতে পারো, ধার্য মূল্য মুদ্রিত মূল্য একই জিনিস। মুদ্রিত মূল্য আর বিক্রয় মূল্য লেখা ছিল কি, 5% ছাড় দেওয়ার পর, মানে মুদ্রিত মূল্য ছাড় সবসময় তো ধার্য মূল্য বা মুদ্রিত মূল্যের উপরেই দেয়, আর তো লাভ সবসময় ক্রয় মূল্যের উপরে, তোমরা সবাই জানোই। তো 5% ছাড় দেওয়ার পর, এর অর্থ যদি লেখা থাকে 100 টাকা, লেখা থাকে 100%, সেটাকে 5% ছাড়ে বিক্রি করবে, তার মানে বিক্রি করতে হবে কত আমার, 95%-এ। কি দেখা আছে লেখো, মানে কি দেখা আছে, মানে লেখা আছে দেখো, 5% ছাড় দেওয়ার পর কোন দ্রব্যের বিক্রি দাম, কোন দ্রব্যের বিক্রি দাম 5% ছাড় দেওয়ার পরে কোন দ্রব্যের বিক্রি দাম দেওয়া আছে এত টাকা, 1,273 টাকা।
আমার বিক্রি দাম কত বের করলাম? 95। বইয়ের বিক্রি দাম কত দেওয়া আছে? 1273 টাকা। আমার 95% বিক্রয় দাম মানে বইয়ের বিক্রয় দাম 1273 টাকা। তোমাকে বের করতে হবে মুদ্রিত দাম কত, মানে 100% মানে কত। তাহলে দেখো 95%-এর অর্থ 73 টাকা। তোমাকে বের করতে হবে মুদ্রিত দাম মানে 100%। 100%-এর অর্থ 1273/95 গুণ 100। তুমি 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে এটা হবে 5 20 100, 5 19 95, 19 দিয়ে কাটো, 19 দিয়ে যখন কাটবে 6 7 70 49, 7 19 হয় 70 আর 49 119, 119 কাটাকাটি হয় কি 7 19 কত হয় 70 আর ঠিক রাখছি কি আমি 1273 আর 7 7 49 119, 127 থেকে 119 বাদ দিলে হয় 8 83, 83 তো 19 দিয়ে যায় না। দেখি একটু চেক করে অঙ্কটা ঠিক আছে কিনা, দাঁড়াও। মনে হলো কোথাও গন্ডগোল আছে। 5% ছাড় দেওয়ার পর কোনো দ্রব্যের বিক্রি দাম হয় এত টাকা। 1,2,7,3/95। হ্যাঁ ঠিকই আছে, কাটাকাটি করতে হবে। গুণ 13,440। কি ভুল করলাম আমি? 19 দিয়ে যদি কাটি 1273, 67 হয়। আমি ভুল করছি মনে হয়। 19 দিয়ে যদি কাটি আমি 7টা 19 কত হয়? ও আমার ভুল হয়েছে কাটাকাটিটা। গন্ডগোল গন্ডগোল। 7টা 19 কত হয় ভাগ করতে হবে। 7টা 19 বেশি হয়ে যায়। যদি আমি 19-কে 7 দিয়ে গুণ করি 770 আর 63 133 হয়ে যায়, বেশি হয়ে যায়। আমাকে 6 দিয়ে গুণ করতে হবে। 19-কে যদি আমি 6 দিয়ে গুণ করি 6 নং 54, 4 হাতের 5, 6 কে 6 5 11, 114, 114। তাহলে 6 দিয়ে গুণ করবো, 6 দিয়ে হবে 114, বাকি থাকবে হলো 13 আর 3 133, আবার যাবে 7 বার। 7 বার কাটাকাটি গেল 67 গুণ 20। আমার কাটাকাটি একটু মিস্টেক হয়েছিল গুণ করতে। সমান সমান 67-কে 20 দিয়ে গুণ করো। 67 দোকান 120, 7 7 14, 134, 134 আর একটা শূন্য। 67-কে আমি 2 দিয়ে গুণ করলাম। 67 দোকান 134 আর একটা শূন্য, 1340 টাকা। তাহলে আমরা সঠিক উত্তর কত? 1340 টাকা। নেক্সট, পাওয়ার 5 ভাগ মানে বাই দিলাম কত আছে? 5-এর পাওয়ার 3 গুণ 2-এর পাওয়ার 2। দেখো উপরে আছে 3টা 5, নিচে আছে 5টা 5। তাহলে কোন পাশে 5 বেশি? নিশ্চয়ই উপরে 5 বেশি। কয়টা 5 বেশি? উপরে নিচের থেকে 2টা 5 বেশি। কি বললাম? নিচে আছে 3টা 5, উপরে আছে 5টা 5। তাহলে কোন পাশে 5 বেশি? উপরে 5 বেশি। কয়টা 5 বেশি? নিচের থেকে 3টা 5 থেকে 5টা 5, 2টা 5 বেশি। তাহলে কি লিখলাম? 5-এর পাওয়ার 2। এবার দেখো উপরে 5 স্কোয়ার মানে কত? 25, নিচে 2 স্কোয়ার মানে কত? 4। 25-কে যখন তোমরা 4 দিয়ে ভাগ করবে তখন আসবে 6.25। সঠিক উত্তর কত? 6.25। নেক্সট দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তাদের পরিসীমা 360, ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য যদি আমি প্রস্থ যদি আমি x ধরি, দৈর্ঘ্য তার দ্বিগুণ হবে কত হবে? 2x। প্রথমে x ধরে করে নিই, তারপরে আমরা x ছাড়া করব, দুটোতে তোমরা বুঝবে।
দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। প্রস্থ আমি কত ধরলাম এক্স, তাহলে দৈর্ঘ্য কত হবে, তার ডাবল হবে 2x। এবার পরিসীমার সূত্র আমরা কি জানি, পরিসীমার সূত্র আমরা জানি আয়তক্ষেত্রের 2 ব্র্যাকেটে দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান সমান কি জানি আমরা, পরিসীমা জানি। তাহলে 2 ব্র্যাকেটে দৈর্ঘ্য আমার 2x, প্রস্থ আমার x সমান সমান পরিসীমা কত 360। 2 এই জায়গায় মনে মনে কি চিহ্ন আছে, গুণ। 2টা x আর একটা x যোগ করলে কয়টা x হবে, 3টা x সমান সমান 360। 2 আর 3 গুণ করলে 3 দুগুণ 6x সমান 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 360। এই 6টা ওই পাশে ভাগ হয়ে যাবে, x সমান সমান 360 কে 6 দিয়ে ভাগ করলে হবে 60। x এর ভ্যালু 60, x এর ভ্যালু যদি 60 হয় তাহলে এইদিকে x, এবার তোমাকে কি বের করতে হবে, ক্ষেত্রফল। এবার এই সাইডে করি আমি, ক্ষেত্রফলের সূত্র কি, ক্ষেত্রফল সমান সমান আয়তক্ষেত্রের দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য ছিল কত 2x, x এর ভ্যালু যদি 60 হয় তাহলে 2x মানে কত হবে 120, গুণ প্রস্থ ছিল কত x, x এর ভ্যালু 60। 120 আর 60 গুণ করো, 6 12 72, পিছনে দুইটা শূন্য, 7200। আমাদের সঠিক উত্তর কত হবে 7200। যদি কারো x ধরে বুঝতে সমস্যা হয় তাহলে দেখো লেখা আছে কি পরিসীমা 360, পরিসীমা 360। দেখো আমি কি করি, পরিসীমার অর্থ কি, পরিসীমার অর্থ পরিসীমাতে দুটো থাকবে প্রস্থ আর দুটো থাকবে দৈর্ঘ্য। এর অর্থ কি, দুটো দৈর্ঘ্য, এই পাশের একটা দৈর্ঘ্য এই পাশের একটা দৈর্ঘ্য, দুটো দৈর্ঘ্য, আর এই পাশের একটা প্রস্থ এই পাশের একটা প্রস্থ, মানে দুটো প্রস্থ। মানে দৈর্ঘ্য প্রস্থ কয়টা আছে, এইদিকে এক জোড়া দৈর্ঘ্য প্রস্থ, এইদিকে আরেক জোড়া দৈর্ঘ্য প্রস্থ, এই দুই জোড়া দৈর্ঘ্য প্রস্থর অর্থ 360। তাহলে যে কোনো এক জোড়া কত, মানে দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল কত হবে, মানে অর্ধ পরিসীমা কত হবে, অর্ধ পরিসীমা হবে 180। মানে এই দুইটা দাগ মিলিয়ে হবে কত 180। আবার সেম ভাবে এই দুইটা দৈর্ঘ্য প্রস্থ মিলিয়ে হবে 180। এবার দৈর্ঘ্য আর প্রস্থ মিলে যদি 180 হয় তাহলে লেখা আছে একটা আরেকটার দ্বিগুণ। তাহলে আমাকে ভাবতে হবে কোন সংখ্যা আছে যারা একটা আরেকটার দ্বিগুণ। আবার যোগ করলে কত হবে 180, আমি ভাববো একটা হবে 60, একটা হবে 120। তাহলে 60 এর দ্বিগুণ 120 হয়ে গেল দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, আবার 60 আর 120 যোগ করলে 180। তাহলে দৈর্ঘ্য পেয়ে গেলাম আমি কত 120, প্রস্থ পেয়ে গেলাম কত 60। এবার আমাকে বের করতে হবে ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি, ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য 120 গুণ প্রস্থ 60। তাহলে কত হয় 6 12 72 আর দুইটা শূন্য, 7200। যেভাবে করো না কেন উত্তর আসবে 7200। যে পদ্ধতি ভালো লাগে তোমরা করে নেবে। নেক্সট, এক ব্যক্তি তার স্বাভাবিক গতিবেগে এত বেগে হেঁটে অফিসে গেলে এত মিনিট দেরিতে পৌঁছায় অফিসের স্বাভাবিক সময় কত। দেখো যে ভগ্নাংশটা দেওয়া আছে, ভগ্নাংশটাকে আমি লিখলাম আগে, কত দেওয়া আছে 3/2। আমি সব দেখো 30 মিনিট যে দেওয়া আছে সময় দেওয়া আছে, তাই তো আমি সময় দিয়ে হিসাব করবো কোনটা কোন সময়। স্বাভাবিক গতিবেগের 3/2 বেগে গিয়েছে, এর অর্থ কি, এর অর্থ মানে স্বাভাবিক যে বেগে যাওয়ার কথা তার থেকে আরো স্পিডে গিয়েছে, মানে বেশি স্পিডে গিয়েছে না কম স্পিডে গিয়েছে, মানে স্বাভাবিক গতিবেগের 3/2 বেগে। তার মানে কি আগে যদি যায় তো বেগে 3 বেগে, এখন যায় 2 বেগে, কম স্পিডে গেছে। কম স্পিডে গেলে কি সময় দেওয়ারও বেশি লাগবে, তার জন্য উপরেরটাকে আমি ধরে নেব কি স্বাভাবিক সময়। সবসময় তাই করবে তোমরা, উপরের সংখ্যাকে কি ধরে নেবে স্বাভাবিক সময়, আর নিচের যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটা হবে দেরিতে গেলে সময়। স্বাভাবিক সময় 2 ঘন্টা ছিল মনে করো, তো দেরিতে যাওয়ার জন্য স্পিডটা একটু কম হয়ে গেছে। স্পিড কম হলে কি হয়, সময়টা একটু বেশি লাগবে। তো আগে যেখানে লাগতো 2 ঘন্টা সেখানে আমার এখন লাগবে কয় ঘন্টা, 3 ঘন্টা। এবার দেখো আগে যদি লাগতো 2 ঘন্টা আর দেরিতে মানে একটু স্পিড কম দিয়ে গেলে যদি লাগে 1 ঘন্টা, তাহলে গ্যাপ কত, গ্যাপ আমার 1 ঘন্টার গ্যাপ। এই একটা কি, এই একটা হলো দেরি, মানে কতক্ষণ দেরি হলো। নর্মালে যাওয়ার সময় ছিল 2 ঘন্টা, আমি একটু কম স্পিডে গেলাম, তার মানে আমার সময়টা আরো বেশি লাগবে, আমার সময় লাগলো 3 ঘন্টা। এবার যদি আমি 2 ঘন্টার পর 3 ঘন্টায় যাই তাহলে আমার নিশ্চয়ই দেরি কত ঘন্টা, দেরি হবে 1 ঘন্টা। এবার আমি এক পাশে লিখলাম আমার
আরেক পাশে বইয়ের। লেখা আছে কি 30 মিনিট দেরিতে পৌঁছায়, দেরি দেওয়া আছে 30 মিনিট। আমার দেরি কত বের করলাম, এই গ্যাপটা 1, তাহলে আমার একের অর্থ 30 মিনিট, একের অর্থ 30 মিনিট। তোমাকে বের করতে হবে স্বাভাবিক সময়, স্বাভাবিকভাবে কত মিনিট লাগে, স্বাভাবিকভাবে কোন সময় ছিল 2, তাহলে 2 এর অর্থ, একের অর্থ যদি 30 হয় তাহলে 2 এর অর্থ কত হবে, 30 দো কোনো 60 মিনিট। একটার দাম যদি 30 টাকা হয়, দুইটার দাম কত হবে 60 টাকা, 60 মিনিট। তাহলে আমার সঠিক উত্তর কত, 60 মিনিট। আশা করি তোমাদের কনসেপ্ট এটা ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট দেখো, বিপরীত দিক থেকে আসা দুটি ট্রেন যথাক্রমে 30 কিলোমিটার ও 24 কিলোমিটার বেগে গতিশীল। যদি দ্রুততম ট্রেনটি 6 সেকেন্ডে অপর ট্রেনে থাকা একটি ব্যক্তি অতিক্রম করে। দেখো মনে করো বিপরীত দিক থেকে আসা মানে একটা ট্রেন এদিকে আসে আর একটা ট্রেন মনে করো এইভাবে যাবে, তাই তো। একটার গতিবেগ দেওয়া আছে আমাদের 24 কিমি পার ঘন্টা, আর একটার গতিবেগ দেওয়া আছে আমার 30 কিমি পার ঘন্টা। এবার লেখা আছে একটা ট্রেন আরেকটাকে ক্রস করতে সময় লাগে 6 সেকেন্ড, সময় লাগে 6 সেকেন্ড। এবার লেখা আছে দেখো কি, ব্যক্তিকে অপর ট্রেনে থাকা এক ব্যক্তিকে দ্রুততম ট্রেনটি কত মানে 6 সেকেন্ড অতিক্রম করবে, দ্রুততম ট্রেনটির দৈর্ঘ্য কত। যখন একটা ট্রেনে বসা মানে যে কোনো একটা ট্রেনে বসা কোনো একটা ব্যক্তিকে কোনো ট্রেন অতিক্রম করতে চায়, তবে সেই ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করতে হয়। মনে করো ব্যক্তিটা এই জায়গায় বসে আছে, যদি এই ট্রেন চায় মানে এই যে যার গতিবেগ 30, এই ট্রেন যদি চায় যে এই এই ব্যক্তি, এই ট্রেনকে কিন্তু অতিক্রম করতে হবে না, এই ব্যক্তিকে শুধু অতিক্রম করতে চায়, তাহলে এই যে ট্রেনের যে দৈর্ঘ্যটা আছে, যার গতিবেগ 30, এই ট্রেনের যে দৈর্ঘ্যটা আছে এই দৈর্ঘ্যটা অতিক্রম করতে পারলেই, এই দৈর্ঘ্যটা অতিক্রম করতে পারলেই এই ব্যক্তিকে অতিক্রম করা হয়ে যাবে। যদি এমন দেওয়া থাকতো যে এই ট্রেনকে অতিক্রম করতে হবে, সেক্ষেত্রে তোমার এই ট্রেনের দৈর্ঘ্যের সঙ্গে এই ট্রেনের দৈর্ঘ্য যোগ হতো, কারণ এই ট্রেনকে কি অতিক্রম করতে হবে, এই ট্রেন সম্পূর্ণকে অতিক্রম করতে হবে। কিন্তু এই অঙ্কে বলা আছে কি অপর ট্রেনে বসে থাকা এক ব্যক্তিকে অতিক্রম করতে হবে, মানে এই সম্পূর্ণ ট্রেনকে অতিক্রম না করলেও চলবে, এই ট্রেনের কত মানে কত মিটার লম্বা বা কত কিলোমিটার লম্বা সেটা আমার কোনো কাজের নেই অঙ্কে। কারণ কি এই ট্রেনে বসা ব্যক্তিকে অতিক্রম করা মানে কি শুধু এই মানে দ্রুতগামী ট্রেনটিকে শুধু নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। দূরত্ব সূত্র জানি, দূরত্ব সমান সমান বেগ গুণ সময়। যখন বিপরীত পাশে যায় তখন নিশ্চয়ই তোমরা জানো কি, তোমরা জানো গতিবেগ যোগ হয়, তাহলে একটার গতিবেগ ছিল 30, একটার গতিবেগ ছিল 24, যোগ করলে কত হবে 30 24 54, এটা কিলোমিটার পার ঘন্টা। গুণ সময় কত দেওয়া আছে 6 সেকেন্ড। কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ড আনতে গেলে কি দিয়ে গুণ করতে হবে 5/18, গুণ পিছনে আছে 6 সেকেন্ড। এবার 18 দিয়ে 54 কাটো 3, 3 5 15, 6 15 90, কত হবে তাহলে 90। তাহলে যে ট্রেনটি মানে দ্রুতগামী মানে এই যে ট্রেনটা আছে এর গতিবেগ না সরি দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য 90 মিটার। আশা করি বুঝতে পারলে। নেক্সট, একটু জল খেয়ে নেই। রাজুর কাছে কিছু আপেল আছে, সে যতগুলি আপেল খায় তার চেয়ে 40% আপেল বেশি বিক্রি করে। রাজুর কাছে মনে করো আপেল আছে, এবার মনে করো সে যত আপেল খায় তার থেকে 40% বেশি আপেল বিক্রি করে। ধরলাম আমি সে 100% আপেল খায়, তাহলে সে বিক্রি কত পার্সেন্ট করবে, সে যতগুলি আপেল খায় তার চেয়ে 40% বেশি আপেল বিক্রি করে। যদি আপেল খায় 100% বিক্রি করবে কত পার্সেন্ট, আর 40% বেশি, মানে 140% আপেল বিক্রি করবে। এবার লেখা আছে সে 140টি আপেল বিক্রি করে, তাহলে কতগুলি আপেল খেয়েছিল, আমি বিক্রি করছি কত 140%। লেখা আছে আবার বইয়ে কি লেখা আছে 140টি আপেল বিক্রি করে, বিক্রি করে লেখা আছে কত 140টি। এবার দেখো 140 থেকে 140 হয়েছে মানে কয় গুণ হয়েছে 1 গুণ,
এদিকেও সেম ভাবে কয় গুণ হবে, তোর কি চেয়েছিল কতগুলি আপেল খেয়েছিল, মোট কতগুলি আপেল খাইলো, খায় 100টি আপেল, তাহলে সে মোট খেয়েছিল 100টি আপেল। অপশন এ আমাদের সঠিক উত্তর। এবার দেখো সরি, একটি পাত্র জলপূর্ণ অবস্থায় ওজন হয় 24 কেজি, অর্ধেক জলপূর্ণ অবস্থায় ওজন হয় 23 কেজি। পাত্রটির ওজন কত? পাত্রটির ওজন দেখো, যখন একটি পাত্র জলপূর্ণ থাকবে, জলপূর্ণ থাকার অর্থ কি, পাত্রটা তো থাকবেই, মানে পাত্রটার ওজন তো কাউন্ট হবেই, জলপূর্ণ মনে করো আছে, মানে পাত্রটার ওজন তো কাউন্ট হবেই, তার সঙ্গে টোটাল জলটাই কাউন্ট হবে, মানে টোটাল মানে কি, সম্পূর্ণ ভর্তি আছে, সম্পূর্ণ ভর্তির কি 100% ওয়াটার যে আছে, 100% ওয়াটারই কাউন্ট হবে, তাই না? তাহলে কি লেখা আছে, জলপূর্ণ অবস্থায়, জলপূর্ণ হওয়ার অর্থ কি, পাত্রর ওজন প্লাস 100% ওয়াটারের, মানে সম্পূর্ণ জলের ওজন মিলে কত হলো 24 কেজি। বুঝতে পারলে? এবার লেখা আছে অর্ধেক জলপূর্ণ অবস্থায়। অর্ধেক জলপূর্ণ অর্থ কি, মনে করো ওই সেম পাত্রই আছে কিন্তু জল এবার সম্পূর্ণ নেই, অর্ধেক আছে। এবার দেখো, জল যদি অর্ধেক থাকে, আমার কি পাত্রটার ওজন কি কম হবে? না, পাত্রের ওজন তো আর কম হবে না, টোটাল ওজন কম হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু এই জায়গায় ফাঁকা বালতিটার বা ফাঁকা পাত্রটার, বালতি ধরো তুমি, ফাঁকা বালতিটার যে ওজন ছিল, এই জায়গায় ফাঁকা বালতিটার সেই ওজনই থাকবে, তাহলে পাত্র ওজন তো সেমই থাকবে। এবার জল হয়ে গেল অর্ধেক, মানে আগে যদি 100% জল থাকে, এখন হয়ে গেল অর্ধেক জল। অর্ধেক মানে কি, এখন হয়ে গেল 50% ওয়াটার। দুইটা মিলে কত দেওয়া আছে? দুইটা মিলে দেওয়া আছে এবার হলো 13 কেজি। দাঁড়া একটু, সরি, অ্যাডভান্স সরি। দেখো, তিনও পাল্টিয়ে নেই, না পাল্টালে তোমরা এমনি কেটে দেবে, না পাল্টালে হবে, যদি বোঝার সুবিধার জন্য আমি মানে বেসিকে করতেছি, তার জন্য পাল্টিয়ে দিলাম। এবার দেখো, পাত্র পাত্র কাটা, সেম জিনিস কেটে দিলাম। এবার তুমি বিয়োগ করে লিখবে 100% জল, তার থেকে তুমি যদি 50% জল বাদ দাও, তাহলে কত পার্সেন্ট জল পাবে? পাবে তুমি 50% জল। এটা যদি সেম তুমি বাদ দাও, বাদ দিলে কত পাবে? 24 থেকে 13 বাদ দিলে কত হয়? 11 কেজি। তাহলে 50% জল মানে কয় কেজি? 11 কেজি। এবার কি চাইছে তোমার কাছে? পাত্রটির ওজন কত? পাত্রটির ওজন কত কেজি, এটা বোঝাই দিয়েছে। এবার দেখো, পাত্র আর 50% জল মিলে দেওয়া ছিল 13 কেজি, কি পাত্রর ওজন আর 50% জলের ওজন মিলে দেওয়া ছিল 13 কেজি। তার মধ্যে আমরা বের করলাম কি, 50% জলের ওজনই বের করলাম আমরা। দেখো, কালিটা একটু চেঞ্জ করে নেই। আমরা 50% জলের ওজনই বের করলাম কত কেজি? 11 কেজি। আমি পাত্রটার ওজন কি জানি? জানি না। এবার দেখো, পাত্র আর 11 কেজি মিলিয়ে হয় 13 কেজি। কোন একটা বালতি আর সেই বালতিতে রাখা 11 কেজি জল মিলে টোটাল হয় 13 কেজি। তাহলে খালি পাত্রটার, মানে খালি পাত্র বলতে খালি বালতির ওজন কত হবে? নিশ্চয়ই কত কত হবে? 13 থেকে তুমি 11 বিয়োগ করবে, 2 কেজি হবে। তার মধ্যে জল আছে 11 কেজি আর বালতির ওজন 2 কেজি, এই 2 আর 11 হয়ে যাবে 13 কেজি। তাহলে খালি পাত্রের ওজন কত? খালি পাত্রের ওজন হবে 13 মাইনাস 11 সমান সমান 2 কেজি। আমাদের সঠিক উত্তর অপশন নাম্বার সি, 2 কেজি। আশা করি বুঝতে পারলে। তারপরটা দেখো, এক্স মাইনাস ওয়াই এর 50%, এক্স মাইনাস ওয়াই এর 50% সমান সমান এক্স প্লাস ওয়াই এর 30% হলে এক্স এর কত শতাংশ ওয়াই? এক্স এর কত শতাংশ ওয়াই? তোমরা কাটাকাটি করে নাও, 10 দিয়ে কাটো, 5 তাকে ভালো করে দেখলাম, 3 এটা কাটলে হয় 3, গুণ করো, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, কত হয়? 5x মাইনাস 5y ইজিক্যাল টু, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, কত হয়? এটা 3x প্লাস 3y। তোমার সব x এক পাশে নাও, এই পাশে কত x ছিল? 5x প্লাস 3x, এই পাশে আনলে কি হয়ে যাবে? মাইনাস 3x।
ওই পাশে আগে কত ওয়াই ছিল, ওই পাশে আগে ছিল প্লাস 3y, তো খালি ওয়াই, আর মাইনাস 5y ওই পাশে গিয়ে হয়ে যাবে প্লাস 5y। 5টা x থেকে তুমি যদি 3টা x বাদ দাও থাকবে হবে 2টা x, 3টা y, আর তুমি 5টা y যদি যোগ করো হয়ে যাবে 8টা y। এবার শুনো, তোমাকে কি বের করতে হবে, তোমাকে বের করতে হবে x এর কত শতাংশ y, x এর কত শতাংশ y। এই জায়গায় একটা বড় প্রশ্ন থাকে মনের মধ্যে যে কোনটাকে আমি নিচে দেব, x কে নিচে দেব না y কে নিচে দেব, x কে নিচে দেব নাকি y কে নিচে দেব, এটাই একটা অনেক বড় প্রশ্ন। এবার দেখো, যারা বোঝো তারা তো বোঝোই, তাদের তো আর কোনো সমস্যা নেই। এবার যারা না বোঝো তারা কিভাবে মনে রাখবে, দেখবে উত্তরের লাইনে, উত্তরের যে লাইনটা আছে, যেরকম উত্তরের লাইনটা তো এইটুকু উত্তরের লাইন, যেরকম আমরা ছোটবেলায় দাগের অঙ্কে মানে ডাকের অঙ্ক করার পরে যেইভাবে পিছন থেকে উত্তর লিখতাম, তো এই জায়গায় উত্তর কোন লাইন, এই শেষের লাইনটাই উত্তর, এক্স এর কত শতাংশ ওয়াই, এটুকু তো উত্তর। আমাকে দেখতে হবে যে উত্তরের লাইনে কার সঙ্গে, উত্তরের লাইনে কার সাথে এর আছে বা থেকে আছে বা বসিন্দ্র সংযুক্ত আছে। কি বললাম, দেখতে হবে আমাকে উত্তরের লাইনে কার সাথে এর বা থেকে বা বসিন্দ্র সংযুক্ত আছে। যার সঙ্গে আমি এগুলো খুঁজে পাবো তাকে একদম আমি কই রেখে দেবো, তাকে রেখে দেবো দাগের নিচে। যেভাবে দেখো এই অঙ্কে লেখা আছে উত্তরের লাইনে, আমাকে সামনে কিন্তু দেখলে হবে না, আমাকে উত্তরের লাইনে খুঁজতে হবে এক্স এর কত শতাংশ ওয়াই, এর কার সঙ্গে আছে, এর আছে এক্স এর সঙ্গে। তাহলে কি লিখেছিলাম আমি, যার সঙ্গে এর থাকবে তাকে আমি কই রাখবো দাগের নিচে। আমি এক্স এর সঙ্গে এর খুঁজে পেলাম, এক্স কে রাখবো দাগের নিচে, নিচের উপরে কত হবে ওয়াই। এবার এক্স এর সঙ্গে প্রথমে কত ছিল, এক্স এর সঙ্গে ছিল 2, তো 2টা হবে এক্স এর কোণায়, ওয়াই এর সঙ্গে ছিল 8, 8টা হবে ওয়াই এর কোণায়। পার্সেন্টে আনার জন্য 100% দিয়ে গুণ করতে হবে। আবার তোমরা কাটাকাটি তো জানোই, তোমরা তোমাদের মধ্যে কাটাকাটি করে নেবে, 8 দিয়ে 100 কাটলে হয় 12.5, এবার 12.5 আর 2 গুণ করলে কত হয় 25%। আমাদের সঠিক উত্তর হয়ে গেল 25%। নেক্সট দেখো, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 7 অবশিষ্ট থাকবে। ক্ষুদ্রতম লেখা আছে, তার জন্য আমাকে কি বের করতে হবে, লসাগু। তো প্রথম কাজ আমার কি বের করতে হবে, 25, 40 আর 60 এর লসাগু বের করতে হবে। লসাগু এটা মুখে মুখে করা যাবে। দেখো সব থেকে বড় সংখ্যা কোনটা, সব থেকে বড় সংখ্যা হলো 60, 60 এর মধ্যে কি 40 আছে না নেই, 60 কে ডাবল করো 120, 120 এর মধ্যে 40 আছে ঠিকই কিন্তু 25 নেই, 25 ঘরের নামতায় 120 নেই। তাহলে 60 কে 3 গুণ করো 180, এর মধ্যেও 25 নেই। 4 গুণ করো 240, তার মধ্যেও 25 নেই। 5 গুণ করো, 5 গুণ করলে কত হয় 300, তার মধ্যে 25 নেই। বড় হবে এইভাবে তোমরা দেখতে দেখতে অ্যান্সার হয়ে যাবে কত, মানে 300 এর মধ্যে 25 আছে কিন্তু 300 এর মধ্যে 40 নেই, 40 ঘরের নাম হতায় 300 আসে না। এভাবে তোমরা লসাগু করতে করতে লসাগু এসে যাবে 600। 5 দিয়ে দিলাম, 5 কত বল হবে বললাম 600, 5 দিয়ে দিলে 5 5 25, 5 8 40, 5 12 60। এবার আবার নিশ্চয়ই 4 দিয়ে দিব, 4 দিলে 5 2 3, 4 5 20, 5 20 100, 100 দোকানো 200, 3 200 কত হবে 600, লসাগু কত হবে 600। এবার লেখা আছে কি প্রতি ক্ষেত্রে 7 অবশিষ্ট থাকবে। এই 7 অবশিষ্ট আমি কি করব, এই যে লসাগু যে আমার বের হলো 600, তার সঙ্গে এই অবশিষ্টটা কি করে দিতে হয়, যোগ করে দেব। তাহলে আর 600 আর 7 যোগ করলে হবে 607। আমাদের সঠিক উত্তর অপশন নাম্বার ডি, 607। দেখো 8টি সংখ্যার গড় মানে 7টি সংখ্যার গড় 8, 7টি সংখ্যার গড় যদি 8 হয় তাহলে 7টা সংখ্যা মিলে কত হবে, মোট 7 8 56, মানে এই 7টা সংখ্যার গড়ে ছিল 8 করে, তাহলে 7টা সংখ্যার গড় মানে যোগফল কত হবে 7 8 56। একটি সংখ্যা যোগ করলে আগে ছিল 7টা সংখ্যা, তুমি যদি আরো একটা সংখ্যা যোগ করো তাহলে কয়টা সংখ্যা হয়ে যাবে 8টা সংখ্যা। এখন লেখা আছে গড় হয়ে যাবে হয় কত 9, এখন গড় হয়ে যাবে 9, তাই তো। এবার 8টা সংখ্যা যদি গড়ে 9 করে হয় তাহলে টোটাল 8টা সংখ্যা যোগফল কত 8 9 72। এবার প্রথমে ছিল কত 56, 7টা সংখ্যা মিলে ছিল 56, তার সঙ্গে কোনো একটা সংখ্যা যোগ করাতেই 72 হয়ে গেল। তাহলে আমাকে কত যোগ করতে হবে, 72 থেকে 56 বাদ দিব, বাদ দিলে হবে কত
16, মানে আগে আমার যোগফল ছিল 52, মানে সরি 56, তার সঙ্গে যদি আমি আরেকটা সংখ্যা 16কে অ্যাড করি তাহলে 56 16 টোটাল কত হয়ে যাবে 72। কত অ্যাড করতে হবে 16, আমাদের সঠিক উত্তর অপশন নাম্বার সি 16। নেক্সট, ডাক্তার দেখাতে যাবো সোম মঙ্গলবারে, এখন একটু পড়ানোর চাপ আছে বাড়িতে, টিউশন, তার জন্য সময় হচ্ছে না যাওয়ার মতো। দেখো 40 জন লোক একটি কাজ 15 দিনে করে, কাজটি 3 দিন আগে শেষ করতে হলে কতজন লোক বেশি নিয়োগ করতে হবে? সরি, একটু খারাপ, একটু বলতে ভালোই খারাপ। M1D1 সমান সমান M2D2। এই মনে করো সোমবারের দিক থেকে ভেবেছি অঙ্কের কোনো মানে চ্যাপ্টার ওয়াইজ সলিউশন তো ইউটিউবে অনেক আছে, মনে করো সুবির দাসের সলিউশন, RS আগরওয়ালের বা চঞ্চল ঘোষের, বলতে পারো ইউটিউবে এগুলোর অভাব নেই, প্র্যাকটিস সেটের অভাব নেই, তাও প্র্যাকটিস সেট করাতে ভালো লাগে, বিভিন্ন ধরনের অঙ্ক থাকে, প্র্যাকটিস হয়ে যায় আমারও একটু। তো কি বলতে চাইলাম, সোমবার থেকে কোনো একটা বিষয়ে অঙ্কেরই মনে করো কোনো একটা পার্ট, হয় বীজগণিতের কোনো একটা পার্ট, বা হয়তো পাটিগণিতের কোনো একটা পার্ট, বা মানে পুলিশের পরীক্ষায় বেসিক যেটুকু থাকে ত্রিকোণমিতির কোনো একটা পার্ট, বা পরিমিতির কোনো একটা পার্ট আমি সোমবার থেকে দিতে চাই, মানে রেগুলার সোমবার থেকে 1 সপ্তাহের মধ্যে। তখন টিউশন পড়ানি বন্ধ আছে কিছুদিনের জন্য বাড়িতে, তো আমি ওই 7 দিনের মধ্যে টোটাল একদম কোনো একটা পার্ট কমপ্লিট করে টোটাল ইউটিউবে ভিডিওটা আপলোড করতে চাই। তো কোন পার্টে তোমাদের বেশি প্রয়োজন, মানে কোন পার্ট তোমরা আমার কাছ থেকে বুঝতে চাও, যদি আমার কাছ থেকে তোমরা অঙ্ক বুঝে থাকো তাহলে অবশ্যই কোনো পার্ট বুঝতে চাইবে, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে যে কোন পার্টটা তোমাদের বেশি দরকার। সব পার্টই দরকার, মানে কোন পার্টটা তোমাদের বর্তমানে বেশি দরকার, তবে সেটা আমি 7-8 দিনের মধ্যে বানিয়ে দিয়ে দিব। তো তোমরা সবাই একটু কমেন্ট করে জানাবে। দেখো 40 জন লোক, প্রথমে কয়জন লোক ছিল? 40 জন লোক, দিন কত ছিল? 15 দিন। 15 দিনে কাজ করে, 3 দিন আগে শেষ করতে হবে। লোক কতজন লাগবে আমি জানি না, লোক আমি এক্স ধরলাম। কি লেখা আছে? 3 দিন আগে আমাকে কাজটা শেষ করতে হবে, মানে আগে লাগছিল কয়দিন আগে, আমার লেগেছিল 15 দিন, আমাকে এখন 3 দিন আগে শেষ করতে হবে, মানে আমাকে এখন কাজটা 12 দিনের মধ্যে শেষ করতে হবে। তাহলে আমাকে এক্স এর ভ্যালুটা বের করে নিয়ে কতজন লোক দরকার, কাটো, 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে 3, 4 দিয়ে কাটলে কত হয় 10, 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে 3 5 15, তাহলে এক সমান সমান 5 10 50, এক সমান সমান 50। এবার উত্তরে কি বের করলে মোট লোক সংখ্যা কত? আমার মোট লোক সংখ্যা 50 জন। এবার কি লেখা ছিল? কতজন বেশি লোক দরকার? আগে লোক ছিল কয়জন? আগে আমার কাছে লোক ছিল 40 জন। এবার 40 জন থেকে আগে ছিল 40 জন, এখন দরকার আমার 50 জন। তাহলে আগের থেকে আমার কত বেশি দরকার? আগের থেকে এখন আমার আরো 10 জন বেশি দরকার, তাই তো? আগে লোক ছিল 40 জন, এখন লোক 50 জন দরকার, তাহলে আগের থেকে আমার কত বেশি লোক নিযুক্ত করতে হবে? কত বেশি লোক দরকার? অবশ্যই 10 জন বেশি দরকার। আমাদের সঠিক উত্তর কত হবে? 10 আমাদের হবে সঠিক উত্তর। নেক্সট দেখো, এ সমান সমান এ সমান সমান 4/5b। আমি একবার এভাবে লিখলাম 4b/5। এর নিচে মনে মনে এক আছে, কোনাকুনি গুণ করো, বা এক কাজ করতে পারো, এটা ভালো লেখা ছিল, অত কিছু ঝামেলা হবে না তাহলে আর। এ সমান সমান 4/5 গুণ বি। এই বিটাকে তুমি এই পাশে কই নিয়ে আসবে? এর নিচে নিয়ে আসবে, তাহলে কত হয়ে যাবে? এ থাকলো এই পাশেই, এই বিটা এই পাশ থেকে এসে এর নিচে দেশে ঢুকবে, নিচে ঢুকবে, আর ওই পাশে যা ছিল তাই হবে। a/b হলো 4/5। সেম ভাবে আরেকটা কি ছিল? বি সমান সমান 5/2 সি। সেম ভাবে এই যে সিটা যে আছে, সিটা পয়লানে কই যাবে? বি এর নিচে এসে ঢুকবে, তাহলে বি থাকলো
সিটা গুণ সম্পর্কে আছে এই পাশে, বি এর নিচে মানে ভাগ সম্পর্কে এসে গেল, ওই পাশে কত থাকলো 5/2। তোমাকে এ আর সি বের করতে হবে। তো আমি এ বি সি করি, এ বি আর সি। এ ইস টু বি কত আছে, এ আছে 4, বি আছে 5, তাহলে এ আছে 4, বি আছে 5, তাহলে এই ঘরে কত হবে, এই ঘরে হবে 5। বি সি কত আছে, বি আছে 5, সি আছে 2, বি আছে 5, সি আছে 2, এই ঘরে কত হবে, এই ঘরে হবে 5। 4 5 20, 5 5 এটা আমার দরকার নেই, 5 5 25, 5 2 10, 20:10। তোমাকে কিসের দরকার, এ আর সি এর কত হয় 2:1। আমাদের সঠিক উত্তর অপশন নাম্বার বি 2:1। বা তোমরা এই পাশেরটুকু না করলে হতো, এই জায়গায় দেখো, এই জায়গায় বি এর ভ্যালু 5, এই জায়গায় বি এর ভ্যালু 5, তো বি এর ভ্যালু তো সেম, তার জন্য এ এর ভ্যালু আর সি এর ভ্যালু আমরা পেয়ে গেছি। এর ভ্যালু হবে কত 4, সির ভ্যালু কত হবে 2, 4:2 কাটাকাটি করলে তা হয়ে যাবে 2:1। তোমরা যে কোনো পদ্ধতিতে করতে পারো। 1000 থেকে মানে 1000 থেকে ক্ষুদ্রতম কত বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আগে তোমাদের বেসিকে বোঝাই, তারপরে তোমাদের শর্টকাট তো জানোই কেউ কেউ, আগে বেসিকে বোঝাই। 1000 থেকে কোন সংখ্যাটা যদি আমি বিয়োগ করি, বিয়োগফল কারো স্কয়ার হবে, মানে পূর্ণবর্গ হবে। প্রথমে 10 লেখা আছে, তাহলে 3 বার দিব, 3 3 9, বিয়োগ করলে 1, এই পাশে 3 এর ডাবল হয় কত 6, দুইটা শূন্য নামাইলাম আগে। এই জায়গায় আমি কত নামাবো বলো, যদি 2 নামাই, যদি এই জায়গায় 2 আর এই জায়গায় 2 নামাই, তাহলে 62 দোকানে 100 পার হয়ে যায়, 124 হয়ে যায়। আমার কাছে আছে তো 100, হওয়া যাবে না, আমি একবার নামাবো, এই জায়গায় 1, এই জায়গায়ও এই একটা, এই জায়গায় নামাইলাম, তাহলে 61 আর 1 গুণ করলে কত, 61 কে 61 বিয়োগ করলে কত 39। তাহলে আমার কত বিয়োগ করতে হবে, আমাকে 1000 থেকে যদি আমি 39 বিয়োগ করি, তাহলে যে সংখ্যাটা পাবো সেটা 31-এর পারফেক্ট স্কয়ার, মানে 31-এর হোল স্কয়ার, বা 31-এর পূর্ণবর্গ, মানে 31-এর বর্গ, তাই তো। তো আমাকে কত বিয়োগ করতে হবে, 1000 থেকে 39 বিয়োগ করতে হবে। যদি এই পদ্ধতি করে বুঝতে অসুবিধা হয়, তোমরা তো জানোই, তোমরা জানো কি 30-এর স্কয়ার 900, 31-এর স্কয়ার 961, 32-এর স্কয়ার সম্ভবত 1024, আর জানা দরকার নেই। তো দেখো 961 আর 1024, এর মধ্যেই তো কোনো জায়গায় 1000 আছে, তাই না। 961 থেকে 1024, এর মধ্যে কোনো জায়গায় 1000 আছে। এবার দেখো, তাহলে 1000-এর থেকে কত বিয়োগ করলে কারো স্কয়ার পাবে, কারো স্কয়ার মানে কি, আমার 31-এর স্কয়ারই পাওয়া সম্ভব, তাছাড়া তো আমার 32-এর স্কয়ার পাওয়া সম্ভব না, তাই না। তাহলে 1000 থেকে কত বিয়োগ করলে তুমি 961 পাবে, তোমাকে বিয়োগ করতে হবে, 1000 থেকে 961 বাদ দেবে 39, তোমাকে 39 বাদ দিতে হবে। এইভাবে হয়ে গেল। তো তোমাদের যেই প্রসেস ভালো লাগে সেই প্রসেসই করবে। এ বি একটি কাজ যথাক্রমে 20 আর 40 দিনে করতে পারে। এ আর বি, এ করে 20 দিনে, বি করে 40 দিনে, লসাগু হবে 40, এটা হবে 2, এটা হবে 1। দুজনে 5 দিন করার পর, তাহলে দুজনে মিলে এ বি মিলে 5 দিনে কয় ইউনিট করে, 1 দিনে করে 2 আর 1 3 ইউনিট, তাহলে 5 দিনে করবে 3 5 15 ইউনিট। এবার দেখো, যদি টোটাল কাজ 40 ইউনিট, 40 ইউনিটের মধ্যে যদি 15 ইউনিট কাজ প্রথম 5 দিনে হয়ে যায়, তাহলে বাকি কত আছে, তাহলে বাকি কাজ সমান সমান 40 ইউনিটের মধ্যে 15 ইউনিট কাজ হয়ে গেছে, তাহলে বাকি কত আছে, 40 - 15 সমান সমান 25 ইউনিট কাজ বাকি আছে। তোমাকে বের করতে হবে কত ভাগে কত ভাগ কাজ বাকি আছে। টোটাল কাজ ছিল কত ইউনিট, 40 ইউনিট, তার মধ্যে কত ইউনিট কাজ বাকি আছে 25 ইউনিট কাজ বাকি আছে। টোটাল কাজ 40 ইউনিট, তার মধ্যে 25 ইউনিট কাজ বাকি আছে। এটা কাটাকাটি করলে তুমি উত্তরটা পেয়ে যাবে যে কত অংশ কাজ বাকি আছে। 5 দিয়ে কাটো 8, 5 দিয়ে কাটো 5 সমান সমান 5/8। তাহলে কত অংশ বাকি আছে, 8 ভাগের 5 ভাগ কাজ বাকি আছে। দেখো 0.8 ও 0.2 এর তৃতীয় সমানুপাতি কত। প্রথম সংখ্যা 0.8, 0.2 আর তৃতীয় সমানুপাতি আমি জানি না, x ধরলাম। বল খেয়ে গলা ভেঙে গেছে।
দেখো 0.8 আর 0.2 এর তৃতীয় সমানুপাতি কত? আমরা তৃতীয় সমানুপাতের সূত্র কি জানি বলতো? মধ্যেরটার স্কয়ার করলে যা হবে সামনেটার সঙ্গে পেছনেরটা গুণ করলেও সেই সংখ্যাই হবে। কি জানি আমরা? যখন তিনটা সমানুপাত থাকবে তখন কি সূত্র? মধ্যের সংখ্যাটার স্কয়ার যা হবে সামনেটার সঙ্গে মানে প্রথমটার সঙ্গে তৃতীয়টা গুণ করলেও সেটাই হবে। অঙ্কের ভাষায় কি লিখবো? অঙ্কের ভাষায় লিখবো প্রথম সংখ্যা গুণ তৃতীয় সংখ্যা সমান সমান মধ্যের সংখ্যার স্কয়ার। বুঝতে পারলে? প্রথম সংখ্যা গুণ তৃতীয় সংখ্যা, কাশি একটু বেশি হচ্ছে বা একটু ঠান্ডা ঠান্ডা ফ্যান চলছে হাওয়া। মধ্যের সংখ্যা স্কয়ার। প্রথম সংখ্যা কত আছে? প্রথম সংখ্যা আছে 0.8 গুণ তৃতীয় সংখ্যা কত ধরলাম x সমান সমান মধ্যের সংখ্যা কত আছে 0.2 তার স্কয়ার কত 0.2 এর স্কয়ার। এই 0.8 বেশি ভাগ হয়ে যাবে, তাহলে x সমান সমান 0.2 আবার 0.2 স্কয়ার অর্থ কয়বার? দুইবার। 0.2 আবার 0.2 আর এই 0.8 কই আসবে? নিচে দশমিক তুলো, এই পাশে একটা দশমিকের জন্য দশমিকের পরে এক ঘর, তাই একটা শূন্য, এই জায়গায় দশমিকের পরে এক ঘর, এই জায়গায় আরেক ঘর, দশমিকের পরে কটা শূন্য হবে? একের পরে দুইটা শূন্য হবে। 2 দিয়ে 2 দিয়ে কোনো 4, 4 দিয়ে আটকালে কত হয়? 2, 10 দিয়ে 100 কাটলে হয় 10, উপরে থাকলো 1, নিচে থাকলো 20। 1 কে 20 দিয়ে ভাগ করলে কত হবে? 1 কে যখন 20 দিয়ে ভাগ করে তখন হবে 0.05, 0.25, মানে 100 কে তুমি 20 ভাগ করো আগে, 100 কে 20 ভাগ করলে কত হয়? 5, 2 ঘরে 1 দশমিক দিলাম। আর তোমরা ভাগ করে দেখতে পারো, ভাগটা আমি দেখিয়ে দিই। 20 দিয়ে তুমি দশমিক নিয়ে শূন্য নামালাম, তাও যায় না, তাও ছোট হয়। এবার শূন্য নিয়ে শূন্য নামানো, কয়বার যাবে? 5 বার যাবে। 5 20 100 কাটা, কত হলো আমাদের উত্তর? 0. সামনে একটা ফাঁকা দিয়ে শূন্য দেওয়া লাগে, 0.05। অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর। আশা করি বুঝতে পারলে। এবার তার পরের অঙ্কটা আসা যাক। আর বেশি অঙ্ক নেই, 7টার মতো অঙ্ক আছে। একটি সংখ্যাকে 296 দিয়ে ভাগ করলে 75 ভাগশেষ থাকে। একটি সংখ্যাকে 296 দিয়ে ভাগ করলে 75 ভাগশেষ থাকে। ওই সংখ্যাটিকে 37 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? তোমরা অনেক বলতে বেশিরভাগই হয়তো এই অঙ্কে শর্টকাট জানোই, তো আমি তো একবার তোমাদের মনে করিয়ে দেই। কি করবে? তোমার প্রথম সংখ্যাটাকে ধরবে না, বাকি যে সংখ্যাটা আছে ওই একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা দিয়ে ভাগ করবে। কি বললাম? একটা সংখ্যাকে এত দিয়ে ভাগ করলে এত ভাগশেষ থাকে, ওই সংখ্যাকে এত দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? তোমরা প্রথম সংখ্যাকে ধরবে না, না ধরে কি করবে? বাকি যে দুটো সংখ্যা থাকলো একটা সংখ্যা দিয়ে একটা সংখ্যাকে ভাগ করে দিবে। ছোট সংখ্যা কত আছে? 37, সামনে লিখে লিখলাম 37, বড় সংখ্যা কত হবে? 75 লিখলাম। 75 কয়বার দেয়? দুইবার। 37 দিয়ে 29, 30, 60, 14, 74, 74 থেকে 75 মানে 75 থেকে 74 দিলে কত হয়? 1। কত হয়? 1। তাহলে ভাগশেষ কত হলো আমার? ভাগশেষ হলো আমাদের 1। তাহলে সঠিক উত্তর কত হবে? 1। আশা করি বুঝতে পারলে। নাও নেক্সট। তিনটি পরপর সংখ্যার যোগফল 90, মধ্যবর্তী সংখ্যাটি কত? আগে x ধরে বুঝিয়ে দেই, তারপর x ছাড়া বোঝাবো, উইদাউট x। ধরলাম প্রথম সংখ্যা আমি x, দ্বিতীয় সংখ্যা কত হবে? x প্লাস 1, পরপর সংখ্যা যেহেতু, তারপরটা কত হবে? x প্লাস 2। এই তিনটে সংখ্যার যোগফল দেওয়া আছে কত? 90। তাহলে আমার যোগফল কত? x, x আর x যোগ করলে কত হয়? 3x, 3x, আর এদিকে 1 লাভ আর 2 লাভ, মানে +1 আর +2 হয় +3। তাহলে আমার যোগফল হয় 3x + 3 সমান সমান বইয়ের যোগফল কত দেওয়া আছে? 90। আমার তিনটা সংখ্যার যোগফল হয় 3x + 3 আর বইয়ের যোগফল দেওয়া আছে 90। এই +3 হয়ে যাবে -3। তাহলে 3x সমান সমান 90 থেকে 3 বাদ দিলে হয় 87। তাহলে x সমান সমান এই 3 এই পাশে হয়ে যাবে ভাগ, 87 কে 3 দিয়ে ভাগ করলে হবে 29।
এবার এক্স এর মান কত 29, তোমাকে মধ্যবর্তী সংখ্যাটা বের করতে বলছে। তো এক্স এর মান যদি 29 হয় তাহলে মধ্যবর্তী সংখ্যা কত ছিল এক্স প্লাস 1, এর অর্থ 29 প্লাস 1 সমান সমান 30, মধ্যবর্তী সংখ্যা কত 30। যাদের এক্স ধরতে সমস্যা হয় তারা দেখো তিনটি তো সংখ্যা ছিল তাই না, কটা সংখ্যা ছিল তিনটি, তিনটা সংখ্যা মিলে ছিল 90। আচ্ছা ভাবো যদি তিনটা সংখ্যা মিলে 90 হয় তাহলে একটা সংখ্যা গড়ে কত করে, মানে তিনটা সংখ্যার যোগফল যদি 30 হয় তাহলে একটা সংখ্যা গড়ে কত করে, একটা সংখ্যা গড়ে 30 করে হবে, মানে তিনটা মিলে 90 তাহলে একটা কত, একটা নিশ্চয়ই 30। তাহলে 30টা কি, এই যে তিনটা সংখ্যা যে ছিল তার মধ্যে তিনটা সংখ্যার গড় মানে মাঝখানেরটা হবে 30। এই যে তিনটা যে সংখ্যা ছিল তিনটা সংখ্যার গড় মানে মাঝখানেরটা কত হবে 30। এবার যদি মাঝখানেরটা 30 হয় মানে গড় যদি 30 হয় তাহলে সামনেটা আরো এক কম, কত হবে 29, পরেরটা আরো এক বেশি কত হবে 31। তার মানে একটা সংখ্যা 29, একটা 30, একটা 31, তোমাকে বের করতে বলছে মধ্যবর্তী সংখ্যাটি কত, মধ্যবর্তী সংখ্যা কত 30। বুঝতে পারলে? নেক্সট, এক ব্যক্তি পাহাড়ে চড়েন ঘন্টায় 3 কিলোমিটার বেগে। মনে করো এটা আমার, মানে আমার বলতে একটা পাহাড় আছে, আমার পাহাড় কি করে থাকবে তাই না, এটা একটা পাহাড় আছে। এক ব্যক্তি পাহাড়ে চড়ার গতিবেগ কত 3 কিমি পার ঘন্টা। চড়ার সময় গতিবেগ ছিল কত, গতিবেগ ছিল 3 কিমি পার ঘন্টা, আর নামার সময় গতিবেগ ছিল 4.5 কিমি পার ঘন্টা। এবার লেখা আছে কি 5 ঘন্টায় পাহাড়ে উঠে আবার নেমে আসেন। তাহলে পাহাড়ে চড়তে আবার নামতে হয়তো পাহাড়ের মানে এই দিকে চড়বে আবার এই দিকে নামবে, আমি অন্য রাস্তা দেখিয়েছি, এই দিকে চড়বে আবার এই দিকে, মানে যে রাস্তায় উঠবে সেই রাস্তায় নামবে। বুঝতে পারলে? মোট সময় দেওয়া আছে কত, মোট সময় দেওয়া আছে 5 ঘন্টা। উত্তর বের করতে হবে দূরত্ব কত, মানে তিনি কত কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছিলেন। শুনো, আমি মোট দূরত্ব কত ধরলাম, মোট দূরত্ব বলতে ওঠার দূরত্বকে আমি এক্স ধরলাম, মানে এক্স ধরে বুঝাবো তবে এক্স ছাড়া বুঝাবো, চিন্তা করবে না। ওঠার দূরত্ব আর নামার দূরত্ব দুটাই সেম, দুটাকে আমি কি ধরলাম এক্স, মানে যে দূরত্বকে আমাকে উঠতে হবে সেই দূরত্ব আমাকে নামতে হবে, দুইটাই আমি কত ধরলাম, আমি ধরলাম এক্স কিমি, ধরলাম আমি এক্স কিমি। এবার লেখা আছে কি সময়ের যোগফল, যে ওঠার সময়, ওঠার সময় উঠতে যে সময় লাগে প্লাস নামার সময়, মানে কি নামতে যে সময় লাগে, সেই দুইটা সময় যোগফল দেওয়া আছে 5 ঘন্টা। মানে ওঠার সময় আর নামার সময়ের যোগফল দেওয়া আছে কত 5 ঘন্টা। এবার তোমরা সবাই সময় সূত্র জানো, সময় সূত্র কি দূরত্ব বাই বেগ। এই জায়গায় লিখি সময় সমান সমান দূরত্ব বাই বেগ। তাহলে আমার যাওয়ার সময় দূরত্ব কত এক্স, বেগ কত ছিল যাওয়ার সময় 3, তাহলে এক্স বাই 3 প্লাস এক্স বাই নামার সময় দূরত্ব কত এক্স, বেগ কত 4.5, 4.5 মানে কত 9/2, 4.5 মানে কত 9/2। এর নিচে বাইটা না লিখে আমি নিচে বাই 2টাকে একবারে উপরে এক্স এর সঙ্গে গুণ করে লিখলাম। বুঝতে পারলে? উপরে মানে ওঠার সময় সময়ের সূত্র দূরত্ব বাই বেগ, এক্স দূরত্ব এক্স, বেগ হলো 3, নামার সময়ের সূত্র হলো দূরত্ব বাই বেগ, দূরত্ব কত এক্স, বেগ কত 4.5, 4.5 অর্থ কত 9/2, 9টাকে নিচে লিখলাম আর বাই 2টা যে ছিল উপরে যে এক্স এর সঙ্গে গুণ হয়ে গেল, সমান সমান কত আছে 5, এক্স এর ভ্যালু বের করতে হবে, 9 আর 3 লসাগু কত হবে 9, এটা ভাগ করলে হয় 3x প্লাস এটা হয় 2x সমান সমান 5, 5 এর নিচে কত আছে মনে মনে 1 আছে, কোনাকুনি গুণ করো, 3x আর 2x কত হয় 5x, আর এদিকে 1 গুণ করলে কত হয় 5x, আর 1 গুণ করলে 5x 5x, 5 নং 45, 5x মানে যদি 45 হয় তাহলে x এর ভ্যালু কত, x এর ভ্যালু হবে 9, x এর ভ্যালু কত হবে 9, তাই তো? এবার কি লেখো তিনি কত দূরত্ব অতিক্রম করেছিলেন, উত্তর চাইতে হয়তো একটু ভুল লেখা আছে, লিখতে হতো কত দূরত্ব উঠেছিলেন বা কত দূরত্ব নেমেছিলেন। মোট দূরত্ব মানে যেতে উঠলো 9 মিটার আবার আসতে নামলো 9 মিটার, তাহলে মোট তো 18 কিলোমিটার গেল না, হয়তো এই জায়গায় একটু ভাষার গন্ডগোল আছে, তিনি কত
পাহাড়ে উঠে আবার নেমে আসতে তিনি কতটা কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছিলেন লিখতে হবে। তিনি ওঠার সময় বা নামার সময় কত দূরত্ব অতিক্রম করেছিলেন। তাহলে এক্স এর ভ্যালু কত 9, তাহলে আমি কত কিলোমিটার 9 কিলোমিটার অতিক্রম করেছিলেন। তুমি এইভাবে করা ছাড়াও একটা বুদ্ধি করতে পারো, অপশন টেস্ট। কি অপশন টেস্ট? দেখো অপশন টেস্টটা কিভাবে করবে, এই জায়গায় করি আমি। তোমার ওঠার গতিবেগ ছিল 3 কিমি পার ঘন্টা, নামার গতিবেগ ছিল 4.5 কিমি পার ঘন্টা, তাই তো? আমি অপশন 9 উত্তর যেহেতু 9 ধরে আমি চেক করলাম, তাই তো? এবার দেখো যদি তোমার ওঠার গতিবেগ হয় 3, মানে ঘন্টায় তুমি ওঠো 3 কিলোমিটার, তাহলে তোমার টোটাল 9 কিলোমিটার উত্তর আছে, তার মানে এটুকু 9 কিলোমিটার। তো ঘন্টায় 3 কিলোমিটার যদি ওঠো তাহলে 9 কিলোমিটার উঠতে কত সময় লাগবে? 3 ঘন্টা, 3 তিরিক্ষা 9। আবার যদি ঘন্টায় 4.5 কিলোমিটার নামো তাহলে 9 কিলোমিটার নামতে কত সময় লাগবে? 1 ঘন্টায় 4.5, আবার আরেক ঘন্টায় 4.5, তাহলে কত কত সময় লাগলো? টোটাল সময় লাগলো আমার 2 ঘন্টা। উঠতে লাগলো 3 ঘন্টা, নামতে লাগলো 2 ঘন্টা, এই মোট লাগলো কয় ঘন্টা? 5 ঘন্টা। বইয়ে দেওয়া ছিল 5 ঘন্টা। আমাদের মানে কন্ডিশন স্যাটিসফাই হয়ে গেল। কত অপশন ধরে করলাম? 9, তাহলে আমার সঠিক উত্তর হবে 9। তারপর দেখো একটি বিদ্যালয়ে যতজন পরীক্ষায় বসেন তার 25% ফেল করে। মোট ছাত্র ধরলাম আমি 100%, ফেল ছিল কয় পার্সেন্ট? 25%। তাহলে পাস হবে, যদি 100 জনের মধ্যে 25% ফেল করে তাহলে পাস হবে কত? 75%। বুঝতে পারলে? এবার দেখো কি লেখা আছে, মোট 375 জন পরীক্ষার্থী পাস করলে আমার পাস কত বেরোলো? 75%। বইয়ের পাস আছে কত? 375 জন। তাহলে 75% মানে 375 জন। তাহলে কয় গুণ হয়েছে? যদি 75কে তুমি 5 দিয়ে গুণ করো 350, 25 কয় গুণ হয়েছে? 5 গুণ। 5 75-এ 375, 5 5 25, 5 হাতে 2, 5 7 35, 37। ঠিক আছে, 5 গুণ হয়েছে। উত্তর কি চেয়েছে? পাস করলে কতজন পরীক্ষায় বসেছিলেন? কতজন পরীক্ষায় বসেছিলেন অর্থ কি? মোট পরীক্ষার্থী। এদিকে যদি 5 গুণ হয় সেম ভাবে এদিকেও 5 গুণ হবে। 5 গুণ হলে কতজন হয়? 5 1 সং 500 জন। তাহলে মোট কতজন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন? 500 জন। তোমরা কি নিয়মে করতে পারো। কেমন করে করবে? 25% এর অর্থ 375 জন, তাহলে 100% এর অর্থ কত? নেক্সট, প্ল্যাটফর্মে দাঁড়ানো একটি লোক দেখলো 120 মিটার দীর্ঘ একটি ট্রেন 6 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনের গতিবেগ কত? লোকের কোনো নিজের দৈর্ঘ্য হয় না, আমাকে গতিবেগ বের করতে হবে। বেগের সূত্র তোমরা কি জানো? বেগের সূত্র তোমরা সবাই জানো। বেগের সূত্র দূরত্ব বাই সময়। দূরত্ব কত দেওয়া আছে? এদিকে 120 মিটার, মানে ট্রেনটা তো 120 মিটার লম্বা। এবার ব্যক্তির তো নিজের কোনো দৈর্ঘ্য হয় না, তার জন্য টোটাল দৈর্ঘ্য হবে 120 মিটার। সময় কত লাগলো? সময় লাগলো অতিক্রম করতে 6 সেকেন্ড। কাটাকাটি করলে কত আসবে? 6 কুড়ি 120, তাহলে 20 মিটার পার সেকেন্ড ছিল, তাই তো? 20 মিটার পার সেকেন্ড। এটাকে যখন তুমি কিলোমিটার পার ঘন্টায় আনবে তখন 18/5 দিয়ে তোমাকে গুণ করতে হবে। 18/5 দিয়ে গুণ করতে হবে। এটা কাটো, এটা কাটলে কত হয়? 4 5 20, 4 4 8 72 কিলোমিটার পার ঘন্টা। আমাদের সঠিক উত্তর কত হবে? 72 কিলোমিটার পার ঘন্টা। নেক্সট, গসাগু বের করতে হবে। 2/3, 4/5, 6/7। তোমাকে কি করতে হবে? তোমাকে বের করতে হবে গসাগু। দেখো যেটা বের করতে বলবে সেটা সবসময় উপরে করবে, মানে এই অঙ্কে গসাগু বের করতে হবে। তাই আমি কি করব? তাই উপরের যে সংখ্যাগুলো আছে আমি উপরের সংখ্যাগুলোর গসাগু বের করব। যেটা আমাকে উত্তরে চেয়েছে, মানে যেটা উত্তরে বের করতে বলেছে সেটা আমি সব সময় ভগ্নাংশের উপরের পার্টটা করব। যেরকম এই উত্তরে আমাকে গসাগু বের করতে হবে, তাহলে ভগ্নাংশের যে উপরের সংখ্যাগুলো ছিল আমি সেগুলোর গসাগু করব। আর বাকি যে রইল নিচেরগুলোর কি করব? নিচেরগুলোর করব আমি মানে কি করব? লসাগু। কি বললাম বুঝতে পারলে? আমাকে উত্তরে যেটা বের করতে বলবে
মনে করো গসাগু বের করতে বলছে, আমি দাগের উপরে গুলা সেগুলো বের করব, মানে গসাগু যে বের করতে বলছে আমি তাই দাগের উপরে গুলা গসাগু বের করব। এবার দাগের উপরে যদি আমি গসাগু বের করি তাহলে কিসের নিচের গুলা কি বের করব, লসাগু বের করব, তাই তো। আমাকে যদি লসাগু বের করতে বলতো তাহলে আমি দাগের উপরে গুলা লসাগু বের করতাম আর নিচের গুলা গসাগু বের করতাম। যাই হোক, আমাকে গসাগু বের করতে হবে। উপরের 2 আর 4 আর 6 গসাগু তোমরা বের করবে, 2 আসবে। আর নিচের 3, 5, 7 কিছুতে ভাগ যায় না, তাহলে যখন কোনো কিছু ভাগ না যায় তখন লসাগু কত হয়, লসাগু হয় সংখ্যাগুলোর গুণফল। তুমি গুণ করো, 3 5 15, 7 15 105, 2/105 আমাদের সঠিক উত্তর, 2/105, অপশন নাম্বার বি। আজকে শেষ অঙ্ক এটা, মানে এটা বলতে এখন যেটা করবে তোমরা, এক্স এর 125% মান 100 হলে কি লেখা আছে, এক্স এর 125% মান দেওয়া আছে 100, এক্স এর 125% মান দেওয়া আছে 100, তোমাকে এক্স এর মান বের করতে হবে। তাহলে এক্স এর অর্থ গুণ 125% অর্থ 125/100 সমান সমান দেওয়া আছে 100। 25 দিয়ে কাটো, 5 25 125, 4 25 100, এই 5 দিয়ে 100 কাটো, আবার 5 20 100, ফ্রেশ করে লেখো। উপরে থাকলো এক্স, নিচে থাকলো কি 4, মানে এই পাশে উপরে থাকলো এক্স, নিচে থাকলো 4, ওই পাশে উপরে থাকলো 20, নিচে থাকলো কিচ্ছু না মানে 1। বজ্রগুণ করো এবার, বজ্রগুণ মতো কোনাকুনি গুণ, এক্স অক্ষে এক্স সমান 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 এই কোনায় গুণ করলে কত হয়, 4 20 80, এক্স এর মান কত বের করলাম, অপশন নাম্বার এ 80। তোমরা যারা ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। যদি ভিডিওটা ভালো লাগে বা কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়, বা মনে করো আমি কোনো জায়গায় ভুল করিয়ে থাকি, আমিও নতুন নতুন চ্যানেল শুরু করেছি, আমারও মনে করো অনেক নার্ভাসনেস ফিল হয়, তো ভুল হওয়া স্বাভাবিক। যদি কোনো জায়গায় ভুল দেখো তোমরা, বা তোমাদের যদি কোনো জায়গায় মনে হয় যে না আমাকে তোমরা কোনো কিছু বললে বা কোনো কিছু মানে আমাকে সাজেশন দিলে আমার মধ্যে আরও কোনো ইমপ্রুভ আসবে, মানে আমি আরও উন্নতি করতে পারবো, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। বাকি প্রতিদিন একটা করে প্র্যাকটিস সেট পাওয়ার জন্য বা কোনো এরপরে মানে কোনো অঙ্কের পার্ট দিব, তো সেই সব অঙ্ক পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে মানে নোটিফিকেশনে যে বেল আইকন থাকে সেটাকে অন করে রাখবে। বাকি আজকে এই অঙ্কটা তোমাদের আজকে হোমওয়ার্ক থাকলো, এই অঙ্কটা তোমরা করে কমেন্টে উত্তর জানাবে। যদি কেউ ডিটেলসে পারো অবশ্যই ডিটেলসেও জানাতে পারো তোমাদের ব্যাপার, শুধু অপশন উত্তর জানালে হবে। বাকি তোমাদের ধন্যবাদ। তোমরা সবাই জানাবে যে তোমরা কী টাইপের ভিডিও চাও, পরিমিতি, পাটিগণিত, ত্রিকোণমিতি, বীজগণিত, কিছু একটা বলবে যেটা তোমাদের বেশি দরকার। আমরা সেটা মানে আমরা বলতে আমি সেটা সোমবার থেকে পরের 1 সপ্তাহের মধ্যে করে দেওয়ার চেষ্টা করব। বাকি সবাইকে ধন্যবাদ, গুড নাইট, থ্যাংক ইউ।